আওয়ামী লীগ এদেশের জনগণের জন্য আজকে এদেশের মানুষ যা কিছু পেয়েছে সবই কিন্তু আওয়ামী লীগ দিয়েছে। সেই 48 সালে যে ভাষা আন্দোলন শুরু, তখন তার ভাষা আন্দোলন শুরুর আগেই কিন্তু তিনি ছাত্রলীগ গঠন করেন 48 সালের 4 জানুয়ারি, এবং ছাত্রলীগ নিয়েই কিন্তু তিনি সংগ্রামটা শুরু করেছিলেন। আর 49 সালে আওয়ামী লীগ জন্ম হয়। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করার পরেই এই আওয়ামী লীগ নিয়ে ভাষার সংগ্রাম এটা কিন্তু অব্যাহত থাকে। যুক্তফ্রন্ট সরকার গঠন হয়, কিন্তু সেটা বেশি দিন টিকেনি। কিন্তু তখনও যতটুকু পাওয়ার এই অঞ্চলের মানুষ ওই অল্প সময়ের মধ্যে পেয়েছিল। তারপরে 56 সালে সেই আওয়ামী লীগও সরকার বেশি দিন থাকতে পারেনি, কারণ মার্শাল ল জারি হয় এবং রাজনীতি নিষিদ্ধ হয়। আবার জাতির তো গ্রেপ্তার সবসময় অধিকাংশ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব জেলেই থাকতেন, তাকেই তো সবার আগে গ্রেপ্তার করা হতো। 64 সালে আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা হয়। তখন মৌলানা তর্কবাগীশ সভাপতি আর বঙ্গবন্ধু শেখ মুজিব সাধারণ সম্পাদক। 66 সালে তিনি যখন 6 দফা দিলেন, ফেব্রুয়ারি মাসে তিনি 6 দফা দিলেন। মার্চ মাসের যে কাউন্সিল অধিবেশন, মার্চ মাসের 18, 19, 20, তো 19 তারিখে সেই কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি এবং তাজউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই 6 দফা নিয়ে তিনি সমগ্র বাংলাদেশ সফর করেন, কিন্তু তখনকার পাকিস্তানি সরকার তাকে গ্রেপ্তার করে। সে মে মাসেই গ্রেপ্তার করে। অল্প কয়েকদিনের মধ্যে এই 6 দফা মানুষের কাছে মুক্তি সনদ হিসেবে প্রতীয়মান হয়, এবং এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি সময়ে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। আমরা যদি শহীদের খাতা দেখি যে কত মানুষ জীবন দিয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, একমাত্র আওয়ামী লীগই। আর একটা রাজনৈতিক সংগঠন হিসেবে বর্তমানে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে এই দেশে কয়টা রাজনৈতিক দল আছে? অনেকেই অনেক কথা বলেন, কেউ বলে একটা দল হয়ে যাচ্ছে। তো আমরা যদি জনগণের সংগঠন হিসেবে দেখি, গণমানুষের সংগঠন দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত একটি সংগঠন, সেটা কিন্তু আওয়ামী লীগ। এবং সেই সাথে আমাদের আরও অন্য পার্টি আছে, যেমন কমিউনিস্ট পার্টি বা অন্যান্য পার্টিগুলি আছে ছোটোখাটো, কিন্তু মূল একটা সংগঠনই, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এর বিপরীতে যে দলগুলির কথা সকলে খুব আহাজারি করে, তারা কিভাবে দল? 75 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে, অবৈধভাবে হত্যা করে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে, যে মিলিটারি ডিক্টেটর প্রথমে ক্ষমতায় উত্তরণ করে, নিজেদেরকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে, ঘোষণা দেয়, ক্ষমতা দখল করে, আর্মি রুলস অ্যাক্ট সব ভায়োলেট করে, সংবিধান লঙ্ঘন করে, নিজেদেরকে ঘোষণা দিয়ে তারপরে আবার রাজনীতিতে অবতরণ করে। এবং তখন ক্ষমতায় বসে সেই মার্শাল ল জারি অবস্থায় যে দল তৈরি করে, সেটাই একটা হলো বিএনপি, আর পরবর্তী আরেকটা হলো জাতীয় পার্টি। তো এখন বিএনপি জাতীয় পার্টি তো জনগণের মধ্য থেকে উঠে আসে নাই, বা জনগণের কল্যাণের জন্য কাজ করেও কিন্তু উঠে আসেনি। ক্ষমতা দখলকারীর হাতে সৃষ্টি করা একটি দল। সেটা আমি মনে করি যারা সমালোচনা বা কথা বলেন তাদের কথাটা মনে রাখা উচিত। আর যে কারণেই এই দীর্ঘ সময় ক্ষমতার খেলা যে চলেছে বাংলাদেশে, সে পাকিস্তান আমল থেকেই। 58 সালে আইয়ুব খান যে পদ্ধতিতে এসেছিল ক্ষমতায়, সেনাপ্রধান হিসেবে আইয়ুব খান ক্ষমতা দখল করে, একাধারে সেনাপ্রধান, একাধারে প্রেসিডেন্ট। জিয়াউর রহমানও ঠিক একাধারে সেনাপ্রধান আর একদিকে প্রেসিডেন্ট নিজেকে নির্বাচিত করে, জেনারেল এরশাদও তার পদাঙ্ক অনুসরণ করে, ক্ষমতা চলে যায় সেনা ছাউনিতে। কিন্তু এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে যারা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, সে হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই সংগ্রাম করেছে বলেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। আজকে বাংলাদেশের যে উন্নয়ন, সেটাও যদি বিবেচনা করেন, তো সেটাও কিন্তু আওয়ামী লীগের হাতেই।
তার কারণটা একটাই, যে যেহেতু আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন, মানুষ অধিকার হারা মানুষের সেই বঞ্চনা শোষণ তারা দেখেছে, মানুষের কষ্ট দুঃখ যাতনা তারা উপলব্ধি করেছে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত একটি জাতি, যাদের একবেলা খাদ্য জুটত না, তাদের থাকার জায়গা নাই, রোগের চিকিৎসা নাই, যাদের কোনো আশা ভরসা নাই, শিক্ষা নাই, কিচ্ছু নেই, সেই শোষিত বঞ্চিত জাতির এই কষ্ট দুঃখ থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ সৃষ্টি এবং আওয়ামী লীগের সংগ্রাম, এবং আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে যখনই করেছে এই বঞ্চিত মানুষেরই ভাগ্য পরিবর্তন করেছে। কাজে দল হিসেবে যদি, রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করা যায়, তো এখানে হ্যাঁ কিছু বাম দল আছে, কিছু দক্ষিণপন্থী আছে, কিন্তু সত্যিকার গণমানুষের দল হিসেবে যদি বাংলাদেশের জন্য কেউ থেকে থাকে, সেটা হচ্ছে একমাত্র দল আওয়ামী লীগ। আমাদের অনেকে অনেক কিছু বলেন, কিন্তু তারা এই জিনিসটা কখনো উপলব্ধি করেন না। করবেন কী করে? কারণ এদেশে যখন একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, বা যখন কোনো অরাজনৈতিক অথবা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার আসে, তাই এনাদের মূল্যটা বাড়ে। কেউ কেউ পতাকার আশায় বসে থাকেন, যে কারণে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। তারা ক্ষমতার পিছনে ছুটে পদলেহন করে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যা করে জনগণের কল্যাণে করে। তাছাড়া আওয়ামী লীগের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, একটা আদর্শ নিয়ে এদেশ স্বাধীন হয়েছে, যে আদর্শ জাতির পিতা দিয়ে গেছেন। তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন, তিনি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন, তিনি এদেশের মানুষকে সম্মানের সাথে বাঁচার অধিকার দিতে চেয়েছেন। জাতির পিতার বক্তব্যই ছিল যে এদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবন পাবে। তার মানে কি, এদেশের মানুষের যে জরাজীর্ণ অবস্থা, পেটে খাবার নেই, পরনে শতচ্ছিন্ন কাপড়, মানে তাদের থাকার জায়গা নাই, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা। তা আমরা আওয়ামী লীগ তো সেই কাজটাই আমরা করব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে, এবং সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে কাজ করতে হবে। যে কোনো দুর্যোগ, সেটা আমরা সরকারি থাকি আর বিরোধী দলে থাকি, আওয়ামী লীগ সবার আগে ছুটে যায় মানুষের কাছে। আওয়ামী লীগ ত্রাণ দেয়, মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সাধ্যমতো সহযোগিতা করে। আমি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই, যে যখনই যে ডাক আমরা দিয়েছি এবং যে কাজ আমরা করেছি, নিজের জীবনকে বাজি রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থেকেছে, জনগণের পাশে থেকেছে, জনগণের জানমাল রক্ষা করেছে, সেই আদর্শ নিয়ে তারা চলেছে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কাজে আওয়ামী লীগের ইতিহাসের সাথে তো এদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত, এদেশের সাংস্কৃতিক মুক্তির কথা জড়িত, এদেশের সামাজিক নিরাপত্তার কথা, এবং সামাজিকভাবে যতটুকু অর্জন, অর্থনৈতিকভাবে যত অর্জন, সব কিছুর পিছনেই শক্তিশালী আওয়ামী লীগ সংগঠন। কারণ দলটা যদি শক্তিশালী না হয়, তাহলে আসলে কোনো কাজ করা যায় না, বা সেটা বাস্তবায়ন করা যায় না। শুধুমাত্র সরকার দিয়ে হয় না, পাশে শক্তিশালী সংগঠনও থাকতে হয়, পিছনে সেটা যদি থাকে তাহলেই যে কোনো অর্জন সম্ভব। তা আজকে যতটুকু অর্জন আমরা করেছি, আমি মনে করি এই সুসংগঠিত আওয়ামী লীগ আমার পাশে সবসময় আমাদের সঙ্গে ছিল বলেই আমরা এই অর্জনগুলি করতে সক্ষম হয়েছি। কাজে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এদেশের মানুষ আরও উন্নতি করতে পারবে। আজকে আমরা জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে আমাদের স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা কতগুলি লক্ষ্য স্থির করেছি। অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু এ ধরনের কর্মসূচিও নেই, কোনো চিন্তাভাবনাও নেই। আমাদের অর্থনৈতিক নীতিমালা, আমাদের ঘোষণাপত্র, আমাদের গঠনতন্ত্র, আমরা সেগুলি মেনে সংগঠন করি, এবং সেগুলি মেনেই আমরা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসি, আমাদের ঘোষণাপত্রে কী বলেছিলাম, আমাদের
অর্থনৈতিক নীতিমালায় কী ছিল আমরা সেটাকে অনুসরণ করে দেশের মানুষের কথা চিন্তা করে আমরা পরিকল্পনা নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা শুরু থেকে এটা চিন্তা করেছি বলেই এবং সেই পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি বলেই তা আমাদের বাস্তবায়ন করতে সহজ হয়েছে এবং যার জন্য আজকে এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ৭৫ পর্যন্ত জাতির পিতা যেটুকু অর্জন করে রেখেছিলেন সেই স্বল্পোন্নত দেশ, এরপর ৭৫-এর পর যারা দীর্ঘদিন প্রায় ২৯ বছর কাছাকাছি ক্ষমতায়, তারা কিন্তু কিছু দিতে পারেনি। দিয়েছে আওয়ামী লীগ। যখন আওয়ামী লীগ এসেছে তখনই এদেশের মানুষ পেয়েছে। জাতিপিতা চেয়েছিলেন এদেশের মানুষ, প্রত্যেক মানুষের অন্নের ব্যবস্থা করতে। আমাদের প্রথম লক্ষ্য সেটাই ছিল যে এদেশের মানুষকে আগে খাদ্য নিরাপত্তা দিতে হবে। আমরা খাদ্য নিরাপত্তা যখন দিয়েছি, সাথে সাথে আমরা পুষ্টি নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নিয়েছি, সেই সাথে শিক্ষার ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা সাথে সাথে আজকে গৃহহীন মানুষ, ভূমিহীন মানুষ, যেটা স্বাধীনতার পর জাতিপিতা শুরু করেছিলেন, তাদের ঘর গুচ্ছগ্রাম দিয়ে ঘর বানিয়ে দেওয়া, আমরা তারই পদক্ষেপ অনুসরণ করি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। কাজে আমরা এই সময়ের মধ্যে বাংলাদেশে একটি মানুষ যেন ভূমিহীন না থাকে, গৃহহীন না থাকে, ঠিকানাবিহীন না থাকে। প্রত্যেকটা গৃহহীন মানুষ, ভূমিহীন মানুষ, তাদেরকে আমরা ঘর করে দেব, থাকার ব্যবস্থা করে দেব, একটা ঠিকানা দেব। আমাদের যতটুকু আমাদের যেরকম সম্ভব আমরা সেইভাবেই করে যাচ্ছি। এবং এ পর্যন্ত এই মুজিব বর্ষ উপলক্ষে প্রায় আমরা একটা হিসেব নিয়েছি সারা বাংলাদেশে, এবং আমাদের কয়েকটি মন্ত্রণালয় মিলেই আমরা এই গৃহ নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। তো আমাদের সবথেকে বড় প্রোগ্রাম হচ্ছে আমাদের আশ্রয়ন কর্মসূচি। তার মাধ্যমে আজকে আমরা প্রায় ৪ লক্ষের উপর মানুষকে ইতিমধ্যে আমরা এই সময়ের মধ্যে ঘর দিয়ে দিয়েছি। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এটুকু অনুরোধ করবো, আপনারাও যার যার এলাকায় খুঁজে দেখবেন যে একটি মানুষ যেন ঠিকানাবিহীন না থাকে, ভূমিহীন না থাকে, আমরা তাদের জন্য ব্যবস্থা করব। অর্থাৎ জাতির পিতার যে স্বপ্নটা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা যদি পূরণ করতে পারি, সেটাই তো সবথেকে বড় কথা। করোনা ভাইরাস আমাদের সকলের জীবনটাকে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে গেছে এবং সবথেকে বোধহয় বিচ্ছিন্ন হয়ে আছি আমি। কারণ এই করোনা ভাইরাসের কারণে আমি না পারি আওয়ামী লীগে বা আত্মীয় স্বজন কারোর সঙ্গে সাক্ষাৎ নেই। ডিজিটাল বাংলাদেশ করেছিলাম, যার মাধ্যমে আজ এখন আপনাদের সাথে বসি, বিভিন্ন কর্মসূচি পালন করার সুযোগ পাই বা রাষ্ট্রের কর্মসূচি পালন করার সুযোগ পাই। তারপর সেটা ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আজকে ৯৯ মানুষ বিদ্যুৎ পাচ্ছে, বিদ্যুৎ সুবিধা আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সার্বিকভাবে দেশের উন্নয়নে, যেটা আমরা তৃণমূল মানুষ, আমাদের উন্নয়নে কোনো ম্যাজিক না, এটা আমাদের পরিকল্পনা, এটা আমাদের একটা দর্শন, একটা আদর্শ। আমরা গ্রামের মানুষ, তাদেরকে সবার আগে আমরা গুরুত্ব দিয়েছি, যেটা জাতিপিতা চেয়েছিলেন, যে গ্রাম থেকে উন্নয়ন করা, গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করা, গ্রামের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে তাদের দুঃখ দূর করা। আমরা ঠিক সেইভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছি বলেই কিন্তু আজকে আমরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছি, এগিয়ে যেতে পারছি এবং যেটা পারবো। করোনা ভাইরাস আমাদের যথেষ্ট কষ্ট দিচ্ছে, সারা বিশ্বব্যাপী এটা একটা বিরাট সমস্যা। তারপরেও আমরা আমাদের যেমন একদিকে অর্থনৈতিক কর্মসূচি এর গতিটা আমরা সব সময় ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছি, যদিও এতে অনেক ক্ষতি হচ্ছে। তারপরেও হয়তো যে লক্ষ্যটা ছিল সেটা হয়তো পূরণ করতে পারিনি, কিন্তু তারপরেও আমি বলবো যে দক্ষিণে এসে বাংলাদেশই এখন সবথেকে ভালো স্থানে আছে এবং থাকবে, সেটাই বড় কথা। এবং করোনা ভাইরাস যখনই দেখা দিয়েছে, আমরা এই ভ্যাকসিনের জন্য যেটা গবেষণার পর্যায়ে ছিল, প্রতিটি জায়গায় আমরা যোগাযোগ করেছি কোথায় পাওয়া যায় ভ্যাকসিন। এবং আমরা পৃথিবীর অনেক দেশ এখনও ভ্যাকসিন দিতে পারেনি, কিন্তু আমরা কিন্তু ভ্যাকসিন নিয়ে এসে দেওয়া শুরু করেছি। হ্যাঁ, ভারতে যখন মহামারী আকারে ব্যাপকভাবে শুরু হলো, তারা যেহেতু ভ্যাকসিন রপ্তানি করা বন্ধ করে দেওয়াতে আমরা কিছুটা সমস্যায় পড়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা
এখন আবার ভ্যাকসিন কিনতে শুরু করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন এই ভ্যাকসিনটা পৌঁছে যায় তার ব্যবস্থা আমরা পর্যায়ক্রমিকভাবে নিচ্ছি এবং সেটাই আমরা করব। আমার খুব দুঃখ লাগে যাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগেভাগে ভ্যাকসিন দিয়েছি তাদের 2 ডোজ নেওয়ার পর তারা এখন সমালোচনা করেন, অথচ তারাই কিন্তু সবার আগে নিয়েছেন। তারাই আবার বড় বড় সমালোচনার কথা, একে গালি ওকে গালি অনেক কিছু দেন আমরা শুনি। তো সেটাই অবাক লাগে যে তারা যখন নিয়েছিলেন তখন তো এই কথা বলেননি, তো এখন আবার সমালোচনা কেন? কিন্তু বিশ্ব পরিস্থিতিটা বুঝতে হবে। যে ভ্যাকসিন আমরা $4 কিনেছি এখন তা $15 কিনতে হচ্ছে, সামনে হয়তো আরও বেশি দাম হবে। আমরা তো আগেই টাকা দিয়ে পয়সা দিয়ে চেষ্টা সব করে রেখেছিলাম, কিন্তু এটা আন্তর্জাতিক বিষয়। তবে আমরা এখন ভ্যাকসিন এর উপর যেন আমাদের গবেষণা হয়, আমাদের দেশে আমাদের কাজ করতে পারি এবং আমরা যেন নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারি, তার জন্য আমাদের ফার্মাসিউটিক্যাল তৈরি করা দরকার। আমরা কিভাবে এখানে ভ্যাকসিন করব তার উপর আমরা ইনস্টিটিউট তৈরি করব এবং এর উপর আমরা গবেষণা করে ইনস্টিটিউট তৈরি করে আমরাও যেন ভবিষ্যতে ভ্যাকসিন তৈরি করতে পারি, তার জন্য যা যা দরকার আমরা সে ব্যবস্থা নেব। সেই ধরনের পরিকল্পনা আমরা নিয়েছি। কাজে যারা সমালোচনা করছে তাদের বলবো একটু ধৈর্য ধরেন, আপনারা দেখেন আমরা কতটুকু কী করতে পারি, তারপরে সমালোচনা করেন। আমি এটুকু বলতে চাই যে জাতির পিতার এই বাংলাদেশ, তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তিনি আমাদের আদর্শ দিয়ে গেছেন, তিনি আমাদের পথ প্রদর্শক। আমরা তারই পদাঙ্ক অনুসরণ করে চলছি। আজকে তিনি আমাদের মাঝে নেই। 15ই আগস্ট বাংলাদেশ হারিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আর আমি হারিয়েছি আমার পরম আপনজনদের, আমার মা, আমার 3 ভাই, কামাল জামালের নবপরিণীত বধূ, আমার একমাত্র চাচা সহ আমাদের পরিবারের অনেক সদস্য। একই দিনে 3টা বাড়িতে তারা আক্রমণ করলো, প্রত্যেক পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা। আমার শুধু মাঝে মাঝে এটি মনে হয় যে মানুষটা এই বাঙালির জন্য সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছে, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন দেশের কল্যাণে। আর সেই যে বাঙালির জন্য তিনি তার সারাটা জীবনের স্বাদ আহ্লাদ সুখ দুঃখ সব কিছু ভুলে সারাটা জীবন এত কষ্ট করে গেলেন, আর তাকে জীবন দিতে হলো সেই বাংলাদেশের জনগণের হাতে। শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকেই তো হত্যা করলো না, আমার মাকেও তো নির্মমভাবে হত্যা করলো। আমার মা জীবন ভিক্ষা চায়নি, আমার মা কোনো আকুতিও করেননি, বরং বলেছিলেন যে তোমরা ওরাকে মেরেছ, আমাকেও মারো, আমি এক পাও নড়ব না। আর সেই সাথে সাথে কামাল জামাল তারা তো মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকেও হত্যা করেছে। আমার একমাত্র চাচা, সেও মুক্তিযোদ্ধা এবং সে পঙ্গু ছিল, তাকেও গুলি করে মেরেছে। কর্নেল জামিল আব্বার মিলিটারি সেক্রেটারি, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন, তাকেও একজন সেনা সদস্য, তাকেও নির্মমভাবে হত্যা করে। পুলিশ অফিসার হাসিবুর রহমান, তাকেও হত্যা করে। এরকম জঘন্য হত্যাকাণ্ড এই বাংলাদেশে ঘটে যায়। আমি আর এরা বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম। এসব ব্যথা কষ্ট সহ্য করা অনেক কঠিন ছিল, কিন্তু আওয়ামী লীগ সংগঠনটা তো রাজনীতি নিষিদ্ধ, তারপর চেষ্টা করেছি সকলের আওয়ামী লীগের প্রায় সব নেতারাই তো জেলে আর অথবা বেইমানি করে মোস্তাকের সাথে গেছে, কার সাথে যোগাযোগ করব? তবে জেলখানা থেকে যখন সবাই বেরিয়েছে তখন তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। আর রেহানা তার আগে থেকেই যোগাযোগ রাখা শুরু করেছে, প্রতিবাদ করেছে। সেই সাথে সাথে আমাদের প্রতিজ্ঞা ছিল যে এই বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, বাংলাদেশকে নিয়ে তার যে স্বপ্ন, তার যে চিন্তা, তার যে আদর্শ, এটা কখনো ব্যর্থ হতে পারে না। এটাকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে, আওয়ামী লীগের নাম মুছতে চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ যখন সৃষ্টি হয় তখন থেকে মুসলিম লীগ আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। আইয়ুব খান ক্ষমতা এসেছে,
সেও আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান ইয়াহিয়া খান এসেছে, সেও চেষ্টা করেছে। কারণ যখন গণহত্যা চলে ৭১-এ, সব থেকে আগে তাদের লক্ষ্যবস্তু ছিল আওয়ামী লীগের নেতাকর্মী। ঠিক জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগকেই ধ্বংস করতে চেয়েছে। জেনারেল এরশাদ এসেও একই পদাঙ্ক অনুসরণ করেছে। আর খালেদা জিয়া এসে তো আরও এক ধাপ উপরে, ৯১ থেকে ৯৬ আর ২০০১ থেকে ২০০৬ কত মানুষকে তারা হত্যা করেছে। তাদের লক্ষ্য একটা আওয়ামী লীগকে শেষ করা। আবার যখন এমার্জেন্সি দেওয়া হলো, আমি বিরোধী দলে থাকা সত্ত্বেও সবার আমাকেই গ্রেপ্তার করা হলো। অর্থাৎ আওয়ামী লীগের উপরেই যে রোষ। কেন? আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশের গরিব দুঃখী মানুষ তারা পেটে ভাত পায়, তারা মাথা গোঁজার ঠাঁই পায়, ঘর পায়, রোগের চিকিৎসা পায়, এটা লেখাপড়ার সুযোগ পায়। এটা বোধহয় কিছু শ্রেণীর পছন্দ না, যারা ওই মিলিটারি ডিক্টেটরদের পদলেহন করে চলেছিল, তাদের পছন্দ না। সেজন্য আওয়ামী লীগকে ধ্বংস করতে মানে তারা উঠে পড়ে লাগে। কিন্তু আমি আগেই বলেছি, এই সংগঠন মাটি মানুষের থেকে উঠে এসেছে। এটা কোনো ক্ষমতা দখলকারী হাতে গড়া সংগঠন না। সরকারি মুসলিম লীগ সরকারের অন্যায়ের প্রতিবাদ করে এই সংগঠন গড়ে উঠেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। যে সংগঠন মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গড়ে ওঠে, সেই সংগঠনকে এত সহজে শেষ করে দেওয়া যায় না। হয়তো সাময়িক আঘাত আসে, আওয়ামী লীগের উপরে অনেকবার আঘাত এসেছে, বহুবার আওয়ামী লীগ ভেঙে গেছে। আওয়ামী লীগের ভিতরের লোক তাই তো আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করেছে। মওলানা ভাসানী প্রতিষ্ঠিত সভাপতি, তিনি সবার আগে আওয়ামী লীগ ভেঙে চলে গেলেন ন্যাশনাল আওয়ামী পার্টি করতে। ঠিক এভাবে কতবার এই আওয়ামী লীগ ভেঙেছে। ৮১ সালে আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করা হলো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার জন্য। দুর্ভাগ্য হলো যে আমি প্রবাসে থাকতে যাকে সব থেকে বেশি সংগঠনের জন্য সহযোগিতা করেছি, আমি ফিরে এসে তিনি আমাকে ছেড়ে আগে চলে গেলেন, আমাদের আব্দুর রাজ্জাক সাহেব। বারবার তাকে বললাম যে আপনার তো যাওয়ার দরকার নেই, আপনি থাকেন। সে পার্টির সেক্রেটারি না, সে পার্টি ভেঙে বাকশাল করলো। এরপরে আবার ডক্টর কামাল হোসেন, যাকে আমরা রাষ্ট্রপতির পদে নির্বাচন করালাম, তার নাম ডাক হলো, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলে তাকে প্রচার করলাম। আসলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তখন কি, দ্বিতীয় বঙ্গবন্ধুর ক্যাবিনেটে একজন মন্ত্রী ছিলেন মাত্র। আমাদের প্রচারের মাধ্যমেই তাকে তুলে ধরলাম, যিনি ভালো করে বাংলায় কথাও বলতে পারতেন না। তিনিও ৯১ সালে পার্টি ভেঙে চলে গেলেন, আর একটা পার্টিও বানানোর চেষ্টা করলেন। প্রথমে আওয়ামী লীগেরই একটা করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে তারপর গণফোরাম করে চলে গেলেন। এভাবে বারবার আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে। তবে আমি বলবো, আওয়ামী লীগ তো হীরার টুকরা, যতবার কেটেছে তত আরও জলজল হয়েছে, আরও নতুনভাবে জ্যোতি ছড়িয়েছে। কাজে এই সংগঠনকে ধ্বংস করার যে যতই চেষ্টা করুক, সেটা পারেনি, পারবে না। আর আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে উন্নতি করছে। আজকে বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, যারা সমর্থন দিয়ে ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আজকে তারা সেই ভরসাটা রেখেছিল বলেই আমরা সরকারে এই পরপর একটানা এই তৃতীয়বার আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলেই দীর্ঘ সময় হাতে পেয়েছি। দেশটাকে সুন্দরভাবে একটা সাজানোর সুযোগ পেয়েছি। দেশের মানুষের, দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের কাজগুলি সুষ্ঠুভাবে করবার একটা সুযোগ পেয়েছি। আজকে করোনা ভাইরাস এসে আমাদের কিছুটা সমস্যার সৃষ্টি করেছে, কথা সত্য। তবে অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত আমরা অতিক্রম করেছি। আমি সবাইকে অনুরোধ করব, টিকা নেওয়া সত্ত্বেও সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, সবাই এই ব্যাপারে একটু সচেতন থাকেন। কারণ আবার যে দ্বিতীয় ধাক্কাটা, এটা খুব খারাপভাবে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে এবং সারা বিশ্বেরও বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
তো সেখান থেকেও আমাদের উত্তরণ ঘটাতে হবে, ইনশাআল্লাহ আমরা তা পারবো। খালি আমাদের দেশের জনগণকে সচেতন থাকতে হবে। আমরা যে লকডাউন দিয়েছি সেটা সবাইকে মানতে হবে, সবাইকে ঘরে থাকতে হবে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। একটু ঘরে থাকা, মাস্ক পরা, হাত ধোয়া এবং সচেতন থাকা, এই বিষয়টা সকলকেই একটু মেনে চললে আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো। আমরা ইতিমধ্যে 6 লক্ষ কোটি টাকার আমরা বাজেট দিতে সক্ষমতা অর্জন করেছি। এই করোনা ভাইরাসের সময়ও আমাদের বাজেট আমরা কমাইনি, আমরা বরং বৃদ্ধি করেছি। আমরা উন্নয়ন পরিকল্পনাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, কারণ আমরা সেগুলি বাস্তবায়ন করতে চাই। এবং সারা বাংলাদেশটাকে জাতিপিতা সুন্দরভাবে সাজাতে চেয়েছিলেন, তিনি তো পারেন নাই, তাকে তো করতে দেওয়া হলো না। তার সেই অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে এবং তার জন্য আওয়ামী লীগকে সবসময় সচেতন থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, সুখে দুঃখে সাথী হতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনকে তৃণমূল থেকে নতুন করে আবার শক্তিশালী করে গড়ে তুলতে হবে, কারণ আমাদের কাউন্সিল অধিবেশনগুলো আমরা করতে পারছি না করোনার কারণে যথাযথভাবে। তারপরেও সংগঠন যাতে শক্তিশালী হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, কারণ এই আওয়ামী লীগ অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছে, অনেক চড়াই উত্তরই পার হয়েছে, অনেক বন্ধুর পথ অতিক্রম করেছে। আজকে আমরা ক্ষমতা আছি, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কখনো কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্যই আমাদের অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশের মানুষের পাশে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী, সেটাই আমি চাই। সবাইকে আমি আবারও এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানাই। 72 বছর আওয়ামী লীগের বয়স হলো। এই সাবকন্টিনেন্টের একটা আরও কয়েকটি মাত্র পার্টি, তার মধ্যে সবথেকে বেশি প্রবীণ পার্টি। এই পার্টি, এই দলই পারবে এদেশে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে। কাজে আওয়ামী লীগ ক্ষমতা আছে, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসনা, চিকিৎসা, শিক্ষার সুযোগ আছে। আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে তারা আবার বঞ্চিত হবে। তারা যেন আর বঞ্চনার শিকার না হয়, তার জন্য জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করে এদেশের মানুষের ভাগ্য যেন আমরা পরিবর্তন করে দিয়ে যেতে পারি, সেভাবে সবাই কাজ করবেন সেই কথা বলে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই সবারও এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।